নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, গভর্নমেন্ট রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে যে বিষয়ে মূলত ভিডিওটি করা, সেই বিষয়টি খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এই সময় দাঁড়িয়ে 2026-এ কিভাবে সমস্ত কিছুকে উপেক্ষা করে একজন মানুষ প্রিপারেশন নেবে, সেই প্রিপারেশনটাই বা কিভাবে নেবে। অনেকে তো বলছে দিদি আমি প্রিপারেশনটা নিচ্ছি, কিন্তু নিতে নিতে যেন আমি কোথাও হারিয়ে যাচ্ছি বা প্রতিদিন কন্টিনিউ করতে পারছি না। আমি জানি পরীক্ষা আছে, পরীক্ষার সময় আমাকে পড়তে হবে, কিন্তু আমি ঠিক কতটা পড়বো বা কিভাবে পড়বো বা কেমন ভাবে গাইডেন্স পেলে আমার ভালো হয়, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিজেদের কিছু সুবিধা হতে পারে, তাই যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমেই হচ্ছে 2026-এর যে সিবিটি এক্সাম, অর্থাৎ 2026-এর সিবিটি এক্সাম, সেটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল কিছু বলেননি যে 2026-এ হবে কি 2027-এর জানুয়ারি মাসে হবে, সেটা কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু একটা রিক্রুটমেন্ট বার হবে, সেটা আমরা বেশ কিছুদিন ধরেই জানতে পেরেছি এবং জানছি। তো ধরে নেওয়া যাক যে 2026-এর মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 2027-এর জানুয়ারি মাস, এইটার মধ্যে একটা এক্সাম হতে পারে। এবার সেই এক্সামের কিরকম কি কোশ্চেন আসবে বা কেমন ভাবে পড়বে সেই বিষয়ে কিছু বলবো আজকে। তো প্রথমে তোমাদের কাছে বই আছে, অনেকের কাছে অনেক কিছু বই আছে, যেমন কারো কাছে টার্গেট আই আছে, কারো কাছে পিয়ার যাদব আছে, কারো কাছে মিশন সিএচও আছে, কারো কাছে টেক্সট বুক গুলো সব আছে, কারো কাছে আবার এনসিএলএক্স আরএন আছে। তো যাই থাকুক না কেন, কারো কাছে মিশন পরিচারিকা আছে, যাই থাক না কেন, সবার থেকে বেশি ব্যাপার হচ্ছে যে তুমি যে বিষয়টা পড়ছো সেই বিষয়টার সঙ্গে সঙ্গে স্কিপ না করে বেরিয়ে যাওয়া। মানে আমি কিছুটা জিনিস জানলাম, জেনে নিয়ে পুরোটা হয়তো জানলাম না, জাস্ট একটা পার্ট, মানে হোমেন সাইন কি, দ্যাট ইজ ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য হোমেন সাইন আমরা টেস্ট করে থাকি। তো এই যে ব্যাপারটা, এটা আমি বলছি না। তোমার একটা সাইন আছে হোমেন সাইন, সেটা কি জানো, সেটা কিভাবে টেস্ট করা হয় জানো, সেটা কি জন্য টেস্ট করা হয় জানো। কারণ সিবিটি এক্সামে কিন্তু আর এরকম আসছে না যে কুলেন সাইন সেটা কি জন্য দেখা যায় বা হোমেন সাইন সেটা কি জন্য দেখা যায়, সেই সম্পর্ক কিন্তু আসছে না। এখন কোশ্চেনটার প্যাটার্নটা এরকম হয়ে গেছে যে কিভাবে দেখবো। বা একটা কোশ্চেন আছে যে প্লেটলেট কাউন্ট কত হয়, সেরকম কিন্তু কোশ্চেন আসছে না। প্লেটলেট কাউন্ট এতটা কমে গেলে কি হতে পারে, সেইটার কমপ্লিকেশনটা কি। তাহলে এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন গুলো আসছে। তুমি সিম্পল রিদিমে একটা পিয়ার যাদবের এমসিকিউ করে গেলে বা টার্গেট হাইয়ের এমসিকিউ করে গেলে, এটা কিন্তু আসল ভাবে পড়ার নিয়ম নয়। আমি বলতে চাইছি যে তোমার কাছে টার্গেট হাই থাকতে পারে, পিয়ার যাদব থাকতে পারে, টেক্সট বুক থাকতে পারে, কিন্তু টেক্সট বুক থেকে সমস্ত কিছুকে আলাদা করে, একটু ইম্পর্টেন্ট টপিক গুলোকে আলাদা করে খুঁজে নিয়ে পড়াটা একটু মুশকিল। অবশ্যই টেক্সট বুক সবার থেকে প্রেফারেবল আমি মনে করি, পার্সোনালি আমার মতামত ওপিনিয়ন যেটা, যে টেক্সট বুকের মতো বই আর হয় না। কিন্তু যেহেতু তোমার সামনে হাতের কাছে এখন একটা শর্ট ভার্সন আছে টার্গেট হাই, পিয়ার যাদব, তাহলে কেন তুমি সেগুলো পড়বে না, এটা একটা প্রশ্ন। তাহলে আমি এই মুহূর্তে যেটাতে তোমাদেরকে হেল্প করতে পারি সেটা হচ্ছে কিভাবে পড়বে। প্রথম কথা হচ্ছে তুমি টার্গেট হাই পড়ো বা পিয়ার যাদব পড়ো, তুমি যে বইটাই পড়ো, তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে। আগেই আমি এমসিকিউতে হাত দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আগে তুমি একটা টপিক পড়ো, সেই টপিকটা শুধু রিডিং পড়ে নিলাম, ব্যাপারটা এরকম নয়। ডেঙ্গু যখন তুমি পড়ছো তখন তোমাকে অনেক কিছু জানতে হবে, তো সেগুলো জানো। মানে কি ফ্লুইড দেওয়া হয়, সেই ফ্লুইডটা যে দেওয়া হচ্ছে সেটা কেন দেওয়া হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা হলে আমি সেইটা কি করব। এই কতগুলো কোশ্চেনের অ্যান্সার যখন তুমি একটা টপিককে দিতে পারবে, একটা টপিক পড়ে, তখন বুঝবে যে তুমি সেই টপিকটার প্রতি ফুললি স্যাটিসফাইড। না হলে সেই টপিকটা পড়ে নিয়ে যখন তুমি এমসিকিউ করতে যাবে, দেখবে উপর উপর যখন তুমি পড়ে সেই টপিকটার জন্য এমসিকিউ করবে, তুমি কিন্তু পারবে না। তখন বলবে যে দিদি আমি তো পড়েছিলাম টপিক ওয়াইজ, কিন্তু আমার হচ্ছে না। তার মানেটা কি, তোমার নিশ্চয়ই কোনো জায়গায় গাফিলতি আছে। তো সেইগুলোকে আইডেন্টিফাই করো যে তোমার কোন জায়গাগুলো ল্যাক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে তুমি টার্গেট হাই বা পিয়ার যাদব যেটাই পড়ো না কেন, টপিক ওয়াইজ পড়ো, কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা হলে কি হতে পারে, এটা না হলে কি হতে পারে, এই প্রশ্নগুলো পড়ো। 2 নাম্বার, 2 নাম্বার আমার কাছে কোশ্চেন আসছে যে দিদি
আমি তো একটা জায়গায় কাজ করি, তাহলে সেই জায়গাটায় কাজ করতে করতে আমার ঠিক পড়া হচ্ছে না, তো সেই জন্যই আমি তোমার কাছে কোচিংটা নিলাম, আর যাতে আমি জবটাও কন্টিনিউ করতে পারি, আবার কোচিংটা নিয়েছি তার কারণ হচ্ছে পড়াশোনায় যাতে ফোকাস করতে পারি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি পড়াশোনায় ফোকাস করতে পারছো না, উইদাউট কোচিংও কিন্তু পড়াশোনা হয়, তুমি কেন ফোকাস করতে পারছো না সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। তোমার হতে পারে কেউ 2020-তে পাস আউট হতে পারে, কেউ 21-এ পাস আউট হতে পারে, কেউ 22-এ পাস আউট, সেটা ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি একটাই যে সিবিটি এক্সাম হবে। তো যখন কোনো একটা এক্সাম হবে এবং তুমি সেই যে জিনিসটার জন্য পাস আউট করে বেরিয়েছো 3টে বছর 4টে বছর, সেই জায়গাটার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, কিছু করার নেই। কারণ তুমি সেইটার প্রতি তোমার দায়িত্ব আছে। তো তুমি কোথায় জব করছো, না তুমি কোথায় কোচিং নিয়েছো, নাকি তুমি আহ তোমার ফ্যামিলির অনেক দায়িত্ব, এগুলোকে সব বাদ দিয়ে তোমার একটাই দায়িত্ব, সেটা হবে সিবিটি এক্সাম সামনে আসছে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ, শুধুমাত্র এই ব্যাপারটাই। এবারে তোমাকে পেশেন্স আনতে হবে মনের মধ্যে, এবং সিবিটির প্রতি ফোকাসড হতে হবে যে আমি এটা করবই। দেখো, আগের বার অনেক মানুষ এক্সাম দিয়েছে, অনেকের হয়েছে অনেকের হয়নি, সেখান থেকে যারা ইন্টারভিউ পর্যন্ত হল পর্যন্ত গিয়েছিল শর্ট আউট হয়ে, তারা কিন্তু যথেষ্ট এলিজিবল পার্সন, তাদের কিন্তু অলরেডি প্রায় রেডি, জিনিসগুলো একবার করে পড়তে হবে। কিন্তু যারা অনেক ব্যাকে আছে, 2020, 2019, 2022, 2023, এই যে ব্যাক গুলো, এগুলো এদের মধ্যে যারা সিলেক্টেড হওনি, তার মানে বুঝতে হবে যে তোমাদের কিছু গাফিলতি আছে, যে জন্যই তোমরা ইন্টারভিউ হল পর্যন্ত যেতে পারোনি, বা কোশ্চেন ভ্যারি করেছে, যাই হোক না কেন, কোশ্চেন ভ্যারি করলে তো সবাইকার জন্যই ভ্যারি করবে, তারা গেল কিভাবে, তুমি কেন গেলে না, এটাই হচ্ছে প্রশ্ন, নিজের মধ্যেও আসবে। তাহলে একটাই ফোকাস টানো যে সিবিটি এক্সামটা হবে, এবং আর 5জনের মতো তোমাকে দিতে হবে, আর 5জন পারছে মানে তোমাকেও পারতে হবে, ফোকাসড হতে হবে, এবং সেটা রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি আজকে বসলাম, আজকে শুনলাম ইউটিউবে একটা ভিডিও, কি আজকে আমি দেখলাম আমার বান্ধবী পড়ছে, সেটা দেখে আমি আজকে পড়লাম, আজকে কোচিং এ জয়েন করলাম, কোচিং এর জন্য পড়লাম, এই ব্যাপারটা করা চলবে না। তুমি তোমার নিজের প্রতি একটা দায়িত্ব থাকবে এবং রেগুলারিটি মেনটেন করবে, এবং মিনিমাম 4 to 5 আওয়ার্স তোমাকে টাইম দিতে হবে, মিনিমাম 4 আওয়ার্স টাইম নিজেকে এখন থেকে দাও। কারণ এরপর যেটা হবে, এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে, এখন থেকে যদি তুমি পড়ো তোমার অনেকটা এগিয়ে যাবে। বাট কিছুদিন পরে আবার আমরা দেখতে পাবো শীতকাল আসবে, শীতকালের সময় কি হবে, তুমি নিজেকে ভালোভাবে সময় দিতে পারবে না, ঠান্ডা লাগবে, মাইন্ডের মধ্যে প্রেসার আসবে। আর এখন যতটা রিলিফে তুমি পড়াশোনা করতে পারবে, যত পরীক্ষাটা এগিয়ে আসবে, সেই রিলিফটা কিন্তু তুমি পাবে না, তখন তোমাকে স্ট্রেস নিয়ে পড়তে হবে। আর স্ট্রেস নিয়ে পড়া মানে অনেক কিছু জিনিস ভুলে যাওয়া বা ভুলভাল জিনিস পড়া। তো স্ট্রেসে আমরা কিছু পড়বো না, আমরা যা পড়বো রিল্যাক্সে পড়বো, রিল্যাক্স রাখতে হবে নিজেদেরকে, আর সেই সময়টা হচ্ছে এখন। এখন থেকে যদি তুমি পড়ো তাহলে পরে তোমাকে স্ট্রেস নিয়ে পড়তে হবে না, তাই শুরু করলে এখন থেকে শুরু করো। 3 নাম্বার হচ্ছে, আহ বেশিরভাগ টপিকের উপর তোমরা প্রথমেই এমসিকিউ করতে যাচ্ছ, তো আগের টপিক গুলো কভার করে নাও, তারপর তোমরা এমসিকিউ পার্ট গুলোতে যাবে। এরপর হচ্ছে, অনেকে বলছে দিদি এত এত টপিক আছে, আমরা এই সমস্ত টপিক গুলোকে কিভাবে কভার করব, স্বাভাবিকভাবেই এত টপিক তো কভার করা সম্ভব নয়। কিন্তু কেনই বা নয়, কেনই বা নয়, যে জিনিসটা তোমার পড়তে বিরক্ত লাগছে, যে জিনিসটা ভাল লাগছে না, সেই জিনিসটার প্রতি তোমাকে ভিডিও দেখতে হবে, বা সেই জিনিসটা কি সেটা তোমাকে আরো ভালোভাবে জানতে হবে। তুমি হয়তো ডিপে ঢুকে পড়লে না, কিন্তু জিনিসটা তোমাকে জানতে হবে, কারণ প্রচুর ডিপলি কোশ্চেন আসছে, ওপর থেকে কোনো কোশ্চেন কিন্তু হচ্ছে না। তাই পড়লে ভালোভাবে পড়ো বাবু, না হলে পড়ার দরকার নেই। এবার আসি যে সিবিটির যে এক্সাম, সেটার জন্য তোমরা কিভাবে আরো ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে। তো সত্যি কথা বলতে গেলে তোমরা একটা খাতা বানাবে, যেটার নাম করবে আননোন খাতা। সেই আননোন খাতাটাতে কি লেখা থাকবে, না তোমরা যা কিছু পাবে, ফেসবুক হোক, ইনস্টা হোক, ইউটিউব হোক, বা ফার্দার কিছু বই হোক, বা কোনো স্পিচ হোক, সেখান থেকে তোমাদের যা মনে হবে, যেগুলো সিবিটি এক্সামে আসলেও আসতে পারে, বা এগুলো তোমার জানা দরকার অ্যাজ এ জিএনএম ক্যান্ডিডেট অর অ্যাজ এ বিএসসি ক্যান্ডিডেট, সেই লেভেলের নলেজ গুলো তুমি লিখে রাখবে খাতাতে। কারণ পরীক্ষার সময় তোমার বই পড়ার আর সময় হবে না, এমসিকিউ পড়ার আর সময় হবে না, শুধুমাত্র হাতের কাছে থাকবে ওই খাতাটাই। তাহলে 1 নাম্বার হচ্ছে তোমাকে পেশেন্স রাখতে হবে, 2 নাম্বার হচ্ছে তোমাকে সিবিটির প্রতি ফোকাসড হতে হবে, তোমাকে বাড়ির চিন্তা, হসপিটালের চিন্তা ভুলে গিয়ে সিবিটির প্রতি
ধ্যান রাখতে হবে, টপিক ওয়াইজ পড়তে হবে এবং টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। পিয়ার যাদব বা টার্গেটায় তুমি যাই পড়ো কোনো অসুবিধা নেই। পরীক্ষার শেষের দিকে তোমাকে মক টেস্ট দিতে হবে, সেটা পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে মক টেস্টটা হবে। এখন থেকে অনেকে বলছে দিদি আপনার কোচিং এ আমি কি মক টেস্ট দিতে পারবো? এটা আবার কিরকম কথা? হুট করে ঢুকে বলবে মক টেস্ট দিতে পারবো। মক টেস্ট কি যখন তখন দেওয়া যায়? এগুলো কোনো কথা হলো? তুমি একটা টপিকের ব্যাপারে কিছু জানবে না, একটা সিলেবাসের ব্যাপারে কিছু জানবে না, যা কিছুর ব্যাপারে তুমি মক টেস্ট দিয়ে দেবে, দিয়ে দেখবে 10-এর 7, 10-এর 3 পাচ্ছ, 10-এর 4 পাচ্ছ। এগুলো তো কোনো গল্প নয়। এইরকম ভাবে মক টেস্ট কেউ দেবে না। একটা টপিক পড়ো, একটা টপিকের উপর মানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো। আর হ্যাঁ, মক টেস্ট তুমি চাইলে দিন একটা করে পেজ দিতেই পারো, সেটা আলাদা ব্যাপার। সেটা থেকে তুমি তো অনেক কিছুই পারবে না, সেগুলো আননোন খাতাতে লেখো। তাহলে এইগুলো করতে থাকো। আর তার সাথে হচ্ছে আরেকটা যেটা বেশি বলার কথা, অনেকেই ডিভিসির এক্সাম দিয়েছো, অনেকের ভালো হয়েছে, অনেকের হয়তো ভালো হয়নি। তো যেটা আমি শুনলাম যে কোশ্চেন খুব ভালোই পড়েছিল, মানে ভালোর মধ্যেই পড়েছিল, কোশ্চেন খুব একটা টাফ আসেনি। তো যখন তোমরা সিবিটির কোনো কোশ্চেন করবে, মানে সাপোজ একটা জায়গায় মানে তোমরা এক্সামে বসেছো, তো কনফিউশন হচ্ছে যে ফার্স্টেরটা হবে কি সেকেন্ডেরটা হবে কি থার্ডেরটা হবে, এরকম হয়। তো দেখা যায় যে তুমি প্রথমে যে অ্যান্সারটা করেছিলে সেটাই ঠিক, তারপরে যেটা করেছো সেটা ভুল। তো আমি একটাই কথা বলবো যে তোমাদের প্রথমে যে অ্যান্সারটা মনে হবে সেইটাই তোমরা করে দিয়ে আসবে, সেটা কেটে কিন্তু আর নেক্সট অ্যান্সারটা কেউ করে দিয়ে আসবে না। কারণ প্রথম তুমি যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক। আমার দিক থেকে আমি যেটা রিয়েলাইজ করেছি, আমার যেটা মনে হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের যে রিয়েলাইজেশনটা হবে নিজে নিজে, সেটা তোমরা আমাদের শেয়ার করবে। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।